এই ভিডিওটাতে আমি চেষ্টা করব তোমাদেরকে যে প্রশ্নগুলো আমি পড়িয়েছিলাম, কয়টা প্রশ্ন আছে এখানে, 16টা। এই 16টা প্রশ্নের যে কোডটা শুধু করে দেওয়ার, অর্থাৎ সি প্রোগ্রাম গুলো লিখে দেওয়ার। আমরা অলরেডি ফ্লোচার্ট এবং অ্যালগোরিদম গুলো আমি তোমাদেরকে পড়িয়েছিলাম। যারা তোমরা ক্লাসগুলো মিস করছো তাদের জন্য আমি চেষ্টা করব সবগুলার আনসার গুলো দিতে। সো ফর দ্য ফার্স্ট টাইম আমাদের যে কোশ্চেনটা দেওয়া আছে, বলছে তিনটা ধনাত্মক পূর্ণ সংখ্যা, তিনটা ইন্টিজার নিতে হবে এবং সেগুলোর যোগফল নির্ণয় করার যে প্রোগ্রাম। খুবই সিম্পল একটা প্রোগ্রাম। আমি আইডিই হিসেবে ভিএস কোডকে বেছে নিলাম। তোমরা যে কোনো খান থেকে করতে পারো। একটা নতুন ফাইল খুলি, Ctrl+N Ctrl+S। সো আমি 3 নাম্বার, সাম অফ 3 নাম্বার প্রোগ্রামটার নাম দিলাম সাম অফ 3 নাম্বারস ডট সি। প্রথমে বেসিক স্ট্রাকচারটা লিখে নিই। আমরা জানি একটা সি প্রোগ্রামের বেসিক স্ট্রাকচারে লিখতে হয় হ্যাশ ইনক্লুড std.h, এটাকে বলা হয় হেডার ফাইল, যেখানে stdio মানে হচ্ছে স্ট্যান্ডার্ড ইনপুট আউটপুট, এর জন্য যে লাইব্রেরিটা সেটা। এরপরে হচ্ছে আমি ইন্ট মেইন দিতে পারি অথবা ভয়েড মেইন দিলে সবার শেষে লিখতে হয় রিটার্ন 0। ওকে, এটা হচ্ছে বেসিক একটা কোড যেটা প্রত্যেকটা প্রোগ্রামের জন্য আমাদের কমন থাকবে। এটা হচ্ছে সেটা। এখন আমাদের এই প্রোগ্রামটাতে বলা হয়েছে যে আমাদের কাছে তিনটা নাম্বার থাকবে এবং এই তিনটা নাম্বারের আমাদেরকে যোগফলটাকে প্রিন্ট করতে হবে। তো আমি প্রথমে তিনটা ভেরিয়েবল ডিক্লেয়ার করি। একটা দিলাম num1, একটা দিলাম num2, আরেকটা দিই num3, num3। ওকে, তিনটা ভেরিয়েবল ডিক্লেয়ার করলাম এবং আরেকটা ভেরিয়েবল আমাদের লাগবে সামটাকে স্টোর করার জন্য, সাম। এবার আমরা ইউজারের কাছ থেকে ইনপুট নিব। আমরা জানি ইউজারের কাছ থেকে ইনপুট নেওয়ার জন্য আমরা স্ক্যানএফ ফাংশন ব্যবহার করি, এবং স্ক্যানএফ ফাংশনের ভিতরে যেহেতু আমি তিনটা নাম্বার নিতে যাচ্ছি ইন্টিজার টাইপের, এই জন্য আমাদেরকে ফরম্যাট স্পেসিফায়ার হিসেবে তিনটা %d %d %d। এরপরে অ্যাড্রেস অপারেটর দিয়ে আমি চাচ্ছি প্রথম যে ইন্টিজারটা আসবে সেটা যেন স্টোর হয় কার দ্য অ্যাড্রেস অফ num1, আর দ্বিতীয় যে ইন্টিজারটা নেব সেটা যেন স্টোর হয় অ্যাড্রেস অফ num2 তে, এবং তৃতীয়টা যেন স্টোর হয় অ্যাড্রেস অফ num3 তে। ওকে, আমাদের ইউজারের কাছ থেকে তিনটা ভ্যালু ইনপুট নেওয়া শেষ। এবার আমাদেরকে কি কাজ করতে হবে? আমাদেরকে এই তিনটার যোগফলটা সাম নামক ভেরিয়েবলটার ভিতরে, তাহলে আমি লিখে ফেলতে পারি num1 প্লাস num2 প্লাস num3। ওকে, এখন আমাদের জাস্ট প্রিন্ট করতে হবে এই সামটাকে। প্রিন্টএফ লিখতে পারি আমি সাম ইজ, তারপরে যেহেতু আমি প্রিন্ট সামটা দেখাতে চাচ্ছি তাহলে এখানে আমার %d দিতে হবে, এবং %d দিয়ে আমি বোঝাতে। ওকে, প্রোগ্রামটা শেষ। এবার যদি আমি প্রোগ্রামটাকে রান করি, কার্সরটা এখানে অপেক্ষা করতেছে, তার মানে আমাদেরকে তিনটা নাম্বার দিতে বলতেছে। তো আমি যদি তিনটা নাম্বার দিই, 3, একটা 6 আর একটা যদি 1 দিই, হচ্ছে 10 আসে। কেন 10 আসলো? 6 আর 3 9 আর 1 10। ওকে, সো এইটাই ছিল প্রোগ্রামটা। আমি যদি আবার প্রোগ্রামটাকে রান করি, আবার ইনপুট দিতে বলতেছে। আমি যদি দিই এখানে 10, 30, আর যদি -30 দিই, মাইনাস যদি আমি 40 দিই, 0। কারণ 10 আর 30-এ 40, 40 আর -40-এ কত হয়? 0 হয়। ওকে, সো এই ছিল ফার্স্ট প্রোগ্রামটা। আমার দেখি সেকেন্ড প্রোগ্রাম কি আছে। সেকেন্ড প্রোগ্রাম বলতেছে পূর্ণ সংখ্যার গড় নির্ণয় করার প্রোগ্রাম অ্যালগোরিদম ফ্লোচার্ট লেখো। তা আমি একটা নতুন কোড লিখি, একটা নতুন ফাইল খুললাম, এটার নাম হচ্ছে সাম অফ 3 অ্যাভারেজ অফ 3 নাম্বার, অ্যাভারেজ অফ 3 নাম্বারস ডট সি। ফাইলটা খুলে নিলাম, এবং আমরা জানি বেসিক কোড যেহেতু সবগুলোর একই, আমি এই ফাইলটা কপি করে এখানে পেস্ট করে দিই। দিয়ে এখন দেখি আমাদের এখানে আমাদের প্রোগ্রামটাতে বলছে যে তিনটা ধনাত্মক পূর্ণ সংখ্যার গড় নির্ণয় করতে হবে। তো আমরা জানি গড় মানে কি, সামটাকে জাস্ট 3 দিয়ে ডিভাইড করলেই হয়ে গেল। তো এক্ষেত্রে এই যে সামটা আছে, আমি যদি নতুন একটা ভেরিয়েবল ডিক্লেয়ার করি এখন এখানে, এবং এটা যদি ফ্লট টাইপের হয়, কারণ এমন হতেই পারে যে তিনটা নাম্বারের যোগফলটা আমার ফ্লট টাইপের আসতে পারে, ফ্রাকশন আসতে পারে। এই জন্য আমি একটা ফ্লট টাইপের ভেরিয়েবল ডিক্লেয়ার নাম করলাম, যেটার নাম দিলাম অ্যাভারেজ বা এভিজি। এবং এই নাম্বারটা আমি সামটাকে, আমার যে সামটা আছে এটাকে আমি 3 দিয়ে ভাগ করব। এখন এখানে একটু ঝামেলা আছে, ঝামেলাটা কিভাবে হচ্ছে আমি একটু পরেই দেখাচ্ছি। তাহলে এবার সামের জায়গাটাতে আমি এখানে যদি %f দেই, কারণ এক্ষেত্রে অ্যাভারেজ কিন্তু একটা ফ্লট টাইপের ডেটা, ফ্লট দেই, তাহলে সরি ফ্লট কেন, এখানে দেবো আমি হচ্ছে অ্যাভারেজ। এখন যদি আমি এটাকে প্রিন্ট করি, আমার কাছে তিনটা নাম্বার চাচ্ছে, দিলাম 1, 5,
তো 7 5 12, 12 আর একে কত, 13। তো 7 5 12, 12 আর একে 13, 13কে যদি আমি 3 দিয়ে ভাগ করি সেই নাম্বারটা কিন্তু 4 হয় না। 3 দিয়ে ভাগ করলে 3 4 অর্থাৎ 4 পয়েন্ট সামথিং হয়, কিন্তু আমার উত্তরে আসছে কত, 4 দশমিক সামথিং আসছে, 4 আসতেছে, অর্থাৎ 4 আসছে। কিন্তু এক্স্যাক্টলি উত্তরটা কিন্তু আমার 4 এর থেকে বেশি হয়। এখানে কেন আসলো না, 4 কেন আসলো? কারণ হচ্ছে আমি যে কাজটা করছি এখানে সামটা যদিও আমার 13 হয়েছে, কিন্তু এইখানে সামটাকে ভাগ করছি আমি 3 দিয়ে। 3 দিয়ে অর্থাৎ একটা ইন্টিজারকে একটা ইন্টিজার দিয়ে ভাগ করলে উত্তরটা ইন্টিজারই হয় 4। কিন্তু যেহেতু এটা আমি ফ্লোট টাইপের ভেরিয়েবলে স্টোর করছি, ওই 4 নাম্বারটা এখানে ফ্লোট থাকার কারণে 4.000 হয়ে গেছে। এখন তার মানে আমাকে কি কাজ করতে হবে, আমাদেরকে টাইপ কাস্টিং করতে হবে। অথবা আমি যদি এগুলাকে ফ্লোট সবগুলাকে ঘোষণা করে দিতাম, এখানে ফ্লোট টাইপের সবগুলা নিয়ে নিতাম, এখানে এফ দিতাম, এখানে এফ দিতাম, এখানে এফ দিতাম, এবং বাকি সব ঠিক আছে। হ্যাঁ, এখন যদি আমি রান করি প্রোগ্রামটা, এখন কিন্তু কোনো সমস্যা হবে না। এখন যদি আমি লিখি 157, 157 আসছে 4.333, অর্থাৎ এবার কারেক্ট রেজাল্ট আসছে। আমরা এটাও করতে পারি যে সবগুলো আমার যেহেতু ফ্লোট টাইপের নেই, তাহলে ফ্রাকশন ভ্যালুকে ফ্রাকশন দ্বারা ভাগ করলে একবারে কারেক্ট একটা রেজাল্ট আসতে পারে। অথবা আমরা টাইপকাস্ট করার সময় জাস্ট এই যে 3 এর জায়গায় 3.0 দিতে পারি আমরা, তাহলেই টাইপকাস্টিং ঠিকঠাক হয়ে যাবে। ওকে, সো এই দিল দ্বিতীয় প্রোগ্রামটা। দ্বিতীয় প্রোগ্রামের জন্য কোড হচ্ছে এটা। এবার আমরা তৃতীয় প্রোগ্রামটাতে চলে যাই। তৃতীয় প্রোগ্রামটা বলছে বৃত্তের ক্ষেত্রফল নির্ণয় করার প্রোগ্রাম লেখো। তাহলে বৃত্তের ক্ষেত্রফল নির্ণয় করার জন্য আমি এই কোডটা আবার কপি করি। যেহেতু বেসিক স্ট্রাকচারটা একই, নতুন একটা ফাইল খুললাম, কন্ট্রোল এন করে কন্ট্রোল এস দিয়ে সেভ করার জন্য এখানে লিখতে পারি এরিয়া অফ সার্কেল, এরিয়া অফ ডট সি। এখানে বেসিক স্ট্রাকচার জন্য পেস্ট করলাম, আমাদের তো এতটুকু দরকার নাই, এইটা প্রোগ্রামটা আমাদের অন্য কিছু। ওকে, বেসিক স্ট্রাকচার একটা কোডের এরকমই। এখন আমাদেরকে যেহেতু বলছে সার্কেলের এরিয়া বের করতে, আমরা জানি সার্কেলের এরিয়ার ফর্মুলা হচ্ছে পাই আর স্কোয়ার। একটা বৃত্তের ক্ষেত্রফলের সূত্র হচ্ছে পাই আর স্কোয়ার। তার মানে আমাদের ইউজারের কাছ থেকে আমার রেডিয়াসটা, একটা বৃত্তের যে ব্যাসার্ধ আছে সেটাকে ইনপুট নিতে হবে, এবং সেটা ফ্লট টাইপের। ফ্লট রেডিয়াস আর নামে একটা ভেরিয়েবল নিলাম, এবং এরিয়া নামে একটা ভেরিয়েবল নিলাম। এবার ইউজারের কাছ থেকে আমি এই রেডিয়াসটাকে, তাহলে ইউজারের কাছ থেকে রেডিয়াস ইনপুট নেওয়ার জন্য স্ক্যানএফ ফাংশন চালাই, পার্সেন্টেজ এফ পার্সেন্ট আর। ওকে, এই যে পার্সেন্টেজ এফ দিয়ে আমি একটা ফ্রাকশন ভ্যালু বা ফ্লট ভ্যালু ইনপুট নিলাম, এবং সেটাকে রাখলাম অ্যাড্রেসে, সেটাকে আর ভেরিয়েবলটার ভিতরে ওই ভ্যালুটাকে আমি রাখলাম। এবার আমি কি করব, এরিয়া লিখবো। সো এরিয়ার ফর্মুলা আমরা জানি পাই আর স্কোয়ার, পায়ের ভ্যালু হচ্ছে 3.14, আর আর স্কোয়ার মানে হচ্ছে এটার সাথে গুণ করবো আর কে 2 বার, আর ইন্টু আর মানে হচ্ছে আর স্কোয়ার। ব্যাস, হয়ে গেল। সো 3.14 ইন্টু আর স্কোয়ার। তাহলে এটা যেহেতু এরিয়া, এটাকে জাস্ট প্রিন্ট করে দিব, প্রিন্ট এফ পার্সেন্টেজ এইখানে আমি লিখতে পারি এরিয়া পার্সেন্টেজ এফ, এটা দিয়ে আমি বুঝাইছিলাম এরিয়াকে। ওকে, প্রোগ্রাম শেষ। এটাকে যদি আমি এখন রান করি, তাহলে বলতেছে এরিয়া দিতে। এরিয়া দিতে আমি যেহেতু বলতেছে, আমি এরিয়া দিলাম 5, এরিয়া আসছে এত। সো আমরা যদি ক্যালকুলেশন করে দেখি তাও একই হবে, কারণ 5 এর উপর স্কোয়ার করলে কত হবে, 25 হবে। আর 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 অর্থাৎ 5 গুণ করলে 25 হবে, 25কে 25 75 হবে, যার যেহেতু 1.4 আছে এই জন্য 75-এর থেকে উত্তরটা একটু বেশি আসবে। ওকে, এখন আমাদের এখানে একটা কর্নার কেস আছে। কর্নার কেস কি, মানে এমন হতেই পারে ইউজার আমাদেরকে -5 দিল উত্তরটা, অর্থাৎ রেডিয়াস হিসেবে ইউজার আমাদেরকে -5 দিতে পারে, বাট -5 কিন্তু নেওয়া যাবে না, কারণ বৃত্তের ব্যাসার্ধ কখনো নেগেটিভ হতে পারে না। এজন্য আমরা একটা কাজ করতে পারি, এখান থেকে একটা কাজ করতে পারি, যে আগে চেক করব এরিয়া ইজ গ্রেটার দেন 0। যদি এরিয়াটা গ্রেটার দেন 0 হয়, তাহলে এরিয়া ইজ গ্রেটার দেন 0 না, সরি, এটা আর এর ভ্যালুটা, এটা যদি গ্রেটার দেন 0 হয়, গ্রেটার দেন 0 মানে কি, 1 থেকে শুরু করে ওই দিকে যা হয় সেটা যদি, অর্থাৎ পজিটিভ ভ্যালু যদি হয়, তাহলেই যেন এরিয়া ক্যালকুলেশন করে এটা দেখায়, আদারওয়াইজ কোনো কিছু যেন না দেখায়। আমরা একটা কাজ করলে এটা মেসেজও দিয়ে দিতে পারি, যে হচ্ছে এলস। আমরা ইউজারকে বলতে পারি প্লিজ এন্টার, অথবা এখানে আমরা বলতে পারি যে কি, রেডিয়াস অফ সার্কেল ক্যান নট বি নেগেটিভ।
এই মেসেজটাও আমরা ইউজারকে দিতে পারি। ওকে, সো প্রোগ্রামটা যদি এখন আমরা রান করে আবার, এখন যদি আমি -5 দেই, রেডিয়াস অফ সার্কেল ক্যান নট বি নেগেটিভ। আমি যদি আবার রান করাই, এবার যদি আমি 5 দেই, ওখানে না 5 দিতে হবে, এই জায়গাটাতে 5 যদি দেই, রান করার সাথে সাথে আসছে 78। ওকে, সো এই ছিল প্রোগ্রামটা। এর পরের প্রোগ্রামে চলে যাই। পরের প্রোগ্রামটাতে বলছে ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয় করা। একই জিনিস, এরিয়া অফ ট্রায়াঙ্গেল ডট সি। মেইন ফাংশন, সবার শেষে রিটার্ন 0। এবং এখানে যেহেতু ত্রিভুজের ক্ষেত্রফলের ফর্মুলা আমরা জানি হাফ গুণন ভূমি গুণন উচ্চতা, তার মানে একটা বেস লাগবে। আমরা ফ্লোট টাইপের ভেরিয়েবল নিব সবগুলোই, তাহলে আমাদের উত্তরটা আমরা বলতে পারি, ভূমি যেহেতু ভূমিটাকে এ ধরি, আর হাফ গুণন ভূমি গুণন উচ্চতা, তাহলে ভূমিটাকে ভি ধরলাম আর উচ্চতাটাকে এইচ ধরলাম, ভেরিয়েবল রাখি, সেটার নাম হচ্ছে এরিয়া। ওকে, ইউজারের কাছ থেকে যে এন্টার এন্টার বেস অ্যান্ড হাইট অফ ট্রাইঅ্যাঙ্গেল, এন্টার বেস অ্যান্ড হাইট অফ ট্রাইঅ্যাঙ্গেল। তো আমরা এখানে চাইলে একটা নিউ লাইন দিতে পারি, যেন পরের লাইনে আমরা ইনপুটটা নিতে পারি, ওই লাইনেই না নেই, পরের লাইনে নেই। এবার আমরা কি করব, এরিয়াটাকে, এটাকে ইউজারের কাছ থেকে ভ্যালু গুলাকে নিব। তো স্ক্যানএফ ফাংশন দিয়ে আমরা নিব %f, অর্থাৎ বেস এবং হাইট আমরা ইউজারের কাছ থেকে নেব। বেসটাকে আমরা ভি নামক ভেরিয়েবলের ভিতরে রাখতে চাই, আর হাইটটাকে আমরা এইচ নামক ভেরিয়েবলের ভিতরে রাখতে চাই। তাহলে হাফ গুণন ভূমি গুণন উচ্চতা, এই জন্য ভিতে ভূমি বুঝাচ্ছি, ভিতে বা বিতে বেস দেওয়া যাইতো, তো আমি এখানে ভি দিলাম। এখন ফর্মুলা হচ্ছে 0.5, অর্থাৎ হাফ ইন্টু বেস বা ভূমি ইন্টু উচ্চতা থেকে এইচ দ্বারা প্রকাশ করছি আমরা। এখন এরিয়া অফ ট্রায়াঙ্গেল ইজ %f, এই পার্সেন্টেজ এরিয়াটাকে, এরিয়া, ব্যাস এটাকে আমরা প্রিন্ট করে দিলাম। তোমাদের অনেকজনের কনফিউশনে কি করো, যে এই জায়গায় অ্যাড্রেস অপারেটর দাও না, প্রিন্টএফ এর সময় কেন অ্যাড্রেস অপারেটর? অ্যাড্রেস অপারেটর কখন লাগে? যখন কোনো কিছু আমরা খুঁজতে যাই, অর্থাৎ যখন আমরা ভেরিয়েবল ইনপুট নিচ্ছি, তখন তো বলেও দিতে হবে যে এই যে আমি ইনপুটটা নিব, এটা কার অ্যাড্রেসে রাখবো, এটা তখন, অর্থাৎ শুধুমাত্র স্ক্যানএফ ফাংশনের ভিতরে আমরা $সাইন্ড বা অ্যাড্রেস অপারেটরটাকে ব্যবহার করি। প্রোগ্রামটা যদি আমি রান করে দেখি, তো আমাকে বলছে ইন্টার দ্য বেস এন্ড হাইট অফ দ্য ট্রায়াঙ্গেল। এখন ইনপুটটা কিন্তু এই লাইনে নিচ্ছে না, অর্থাৎ এই জায়গাটাতে না নিয়ে নিচের লাইনে নিচ্ছে, কারণ আমি এখানে একটা \n বা স্কেপ সিকোয়েন্স দিছি। আমি যদি এটা না দিতাম, এখন যদি আমি কোডটাকে আবার রান করি, কোডটাকে যদি আমি এখন আবার রান করি, সো এবার কিন্তু এই জায়গায় আসছে, কারণ এবার আমি এখানে কোনো স্কেপ সিকোয়েন্স বা নিউ লাইন দেই নাই। প্রথমে বেস এন্ড হাইট দিই, তো বেস দিলাম 10, হাইটও দিলাম আমি হচ্ছে 10। আমার এরিয়াটা এত, কারণ আমার ফর্মুলা হচ্ছে 0.5, তো আমি যদি 10 কে 5 নিচের দিকে যে 2 আছে, 2 দিয়ে যদি আমি কাটি, তাহলে 5 হয়, 5 ইন্টু 10, দ্যাট ইজ, সো এটাই হচ্ছে ট্রায়াঙ্গেলের এরিয়া। ওকে, খুব সিলি প্রোগ্রাম, এই জন্য আর বেশি বেশি কথা বলতেছি না। এরপর কি, ফারেনহাইট তাপমাত্রাকে সেন্টিগ্রেড তাপমাত্রায় রূপান্তরের অ্যালগোরিদম। ফারেনহাইট তাপমাত্রা, সো আমরা জানি ফারেনহাইট তাপমাত্রাকে সেন্টিগ্রেড তাপমাত্রায়, আমরা একটা ফর্মুলা পড়তাম আগে, এই ফর্মুলাটা ছিল আমাদের এইরকম, লিখতে পারতেছি না, তারপরে একটু ট্রাই করি। আমাদের ফর্মুলাটা ছিল C/5, আমাদের ফিজিক্সের একটা ফর্মুলা C/5, আর ওইখানে হচ্ছিল F-32 ডিভাইডেড বাই 9। আমি এটা হাত দিয়ে লিখতেছি, বাট হাত দিয়ে লিখলে ভালো হবে না, আমার পেন ট্যাবলেটটা নষ্ট হয়ে গেছে। তো C/5 ইকুয়াল টু F-32 ডিভাইডেড বাই 9। তো এখান থেকে আমি যদি এফটাকে ফ্রি করতে চাই, তাহলে আমাদের ফর্মুলাটা কেমন দাঁড়াবে, অর্থাৎ আমি যদি এফটাকে এখানে ফ্রি করতে চাই, তাহলে আমাদের ফর্মুলাটা হবে F ইকুয়াল টু, তখন এই যে 9 যেটা আছে, এই 9 গিয়ে সি এর সাথে মাল্টিপ্লাই হবে, তাহলে এই ফর্মুলাটা হয়ে যাবে এরকম, 9 ইন্টু সি
9 × C, তারপর ডিভাইডেড বাই নিচে তো 5 আছেই, অর্থাৎ উপরে আর 9 আর C গুণ হবে, আর নিচে তো 5 আছে, আর এই টোটালটার সাথে এখানে যে রেজাল্টটা আসবে এটা পুরোটার সাথে আমাদের যোগ হবে 32 প্লাস 32। সো দিস ইজ গনা বি দ্য ফর্মুলা। এই যেই হচ্ছে আমাদের ফারেনহাইট থেকে সেলসিয়াসে যাওয়ার যে ফর্মুলা, সেটা হবে এটা। অর্থাৎ আমরা যদি একটু খাতা কলমে এফটাকে ফ্রি করাই তাহলে এরকম একটা ইকুয়েশন পাবো যে 9 × C ডিভাইডেড বাই 5, এই টোটাল রেজাল্টের সাথে যদি আমি 32 যোগ করে দিই তাহলে ফারেনহাইট পেয়ে যাবো। তো এই ফর্মুলাটাই এখন আমরা এখানে লেখার চেষ্টা করবো। সেলসিয়াস সেল টু ফারেন ডট সি নামে একটা প্রোগ্রাম লিখলাম, বেসিক স্ট্রাকচার লিখি। তো লিখলাম ওকে। নেক্সট আমাকে যে কাজ করতে হবে, ইউজারের কাছ থেকে আমার ভ্যালু নিতে হবে। তো আমি ফ্লোট টাইপের সেলসিয়াস যেহেতু নিব তাহলে সি তে নিলাম, সি তে আমি একটা ভ্যালু নিব। আর ফারেনহাইটে যেহেতু কনভার্ট করবো এই জন্য এফ নামে একটা ভেরিয়েবল, দুইটা ভেরিয়েবল নিলাম। ইউজারের কাছ থেকে আমি ইউজারকে বললাম যে এন্টার টেম্পারেচার ইন সেলসিয়াস। ইউজার সেলসিয়াস টেম্পারেচারটা দিবে, সেটাকে আমি ইনপুট নিব পার্সেন্টেজ এফ করে। আমি আমার ভেরিয়েবলটা আছে তার অ্যাড্রেসের ভিতরে আমি ইনপুট নিয়ে ফেললাম। ওকে, সো সি নামক ভেরিয়েবলটা নিয়ে ফেললাম। আমি জাভাস্ক্রিপ্টে কোড করি অনেক সময়, জাভাস্ক্রিপ্ট পাইথনে কোলন দিয়ে দিয়ে বলে যাচ্ছি। স্ক্যানএফ ওকে, আমাদের টেম্পারেচারটা নেওয়া শেষ হয়ে গেছে, এখন সেটাকে আমাদের কনভার্ট করতে হবে ফারেনহাইটে। ফারেনহাইটের ফর্মুলা অলরেডি আমরা দেখে ফেলেছিলাম যে 9 × C, এটাকে একটা ব্র্যাকেটের ভিতরে 9 × C, এটাকে আমাদের ডিভাইড করতে হবে 5 দিয়ে। 5 দিয়ে ডিভাইড করার পর এই যে টোটাল রেজাল্টটা এখানে পাবো, এটাকে আমি এর সাথে করবো আমি 32। ওকে, সেই ইকুয়েশনটা আমাদের ফারেনহাইটে কনভার্ট হয়ে গেছে টেম্পারেচারটা, এটাকে এখন আমাদের প্রিন্ট করতে হবে। প্রিন্টের আমি বলতে সেলসিয়াস এত তাপমাত্রা, তাহলে আমি বলতে পারি পার্সেন্টেজ এফ এত ডিগ্রি, এত সেল সি সেলসিয়াস ইন ইস এত ফারেনহাইট। অথবা আমি এখানে ইকুয়াল দিতে পারি, ইস না দিয়ে আমি ইকুয়াল টু, অর্থাৎ এত সেলসিয়াস তাপমাত্রা ফারেনহাইটে কত হয় সেটা আমি বোঝাতে চাচ্ছি এখানে। তাহলে আমরা যদি কমা দিই, এখন প্রথম যে আমি বুঝাইছিলাম যে সেলসিয়াস টেম্পারেচারটা, এই জন্য আমি এখানে লিখবো সি। আর পরের যে পার্সেন্টেজ এফ আছে এটা দিয়ে আমি বোঝাচ্ছি ফারেনহাইটটা, এই জন্য আমি এফ লিখবো। এখন যদি আমি প্রোগ্রামটাকে রান করি, নাও ইট উইল আস্ক মি টু এন্টার আ টেম্পারেচার ইন সেলসিয়াস 32 ডিগ্রি সেলসিয়াস হচ্ছে, বলতেছে টাইটের 32 সেলসিয়াস এত ফারেনহাইট। 36 সেলসিয়াসটাকে ফারেনহাইটে কনভার্ট করার পর এত চলে আসছে। প্রোগ্রাম সলিউশন অ্যাকচুয়ালি দ্য নেক্সট প্রোগ্রাম ইজ তিনটি সংখ্যার মধ্যে বৃহত্তম সংখ্যাটা ফাইন্ড করার অ্যালগোরিদম। ওকে, এটার নাম দিলাম, আমি প্রোগ্রামটার নাম দিলাম ফাইন্ড গ্রেটেস্ট ডট সি। মেন ফাংশনটাকে লিখলাম, রিটার্ন 0 লিখলাম। ওকে, এখন আমাদেরকে যেহেতু তিনটা সংখ্যা, তাহলে ইউজারের কাছ থেকে ইনপুট নিতে হবে। ইউজারকে আমি বলি যে ইন্টার 3 ইন্টেজার, ইন্টেজার মানে পূর্ণ সংখ্যা। সেই ইউজারকে আমি মেসেজ দিলাম তিনটা নাম্বার ইনপুট দেওয়ার জন্য। এবার আমি নাম্বার তিনটা এ বি সি তিনটা নাম্বার নিবাম, এবং হচ্ছে আমাকে যেহেতু কি করতে হবে, ম্যাক্স নাম্বার বের করতে হবে। ম্যাক্স নাম্বার এমনি বের করা যাবে। ওকে, তিনটা নাম্বার নিয়ে ফেললাম, একটা হচ্ছে ইন্ট এ, আর একটা বি, আর একটা এখানে কোলন দিতে বলে গেছি আমি। ওকে, এখন ইউজারের কাছ থেকে ইনপুট নিব, স্ক্যানএফ পার্সেন্টেজ ডি, যে তিনটা নাম্বার দিব এই জন্য প্রথমটাকে আমি কার অ্যাড্রেসে দিব, এ অ্যাড্রেসে। দ্বিতীয় যেটা নিব সেটাকে আমি বি এর অ্যাড্রেসে রাখবো। তৃতীয়টাকে আমি রাখবো সি এর অ্যাড্রেসে। তিনটা ইন্টিজার নিয়ে নিলাম, এবার আমার চেক করতে হবে কোনটা।
সো আমি প্রথমে কন্ডিশন লাগাবো ইফ এ ইজ গ্রেটার দেন বি অ্যান্ড আমরা লজিক্যাল অ্যান্ড ট্রু হয় যখন বোথ সাইডের কন্ডিশন গুলাই ট্রু হয়। এ যদি বি এর থেকে বড় হয় আবার এ যদি সি এর থেকেও বড় হয় তাহলে অবভিয়াসলি এটা হচ্ছে সব থেকে বড়। এই জন্য আমি বলতে পারি এ যেহেতু আমি ফার্স্ট নাম্বারটাকে ধরছি আমি লিখতে পারি এখানে ফার্স্ট ইজ দ্য গ্রেটেস্ট। ফার্স্ট নাম্বার ইজ দ্য গ্রেটেস্ট। এলস ইফ আর কি কন্ডিশন হতে পারে, এলস ইফ আর কন্ডিশন হতে পারে যদি বি বি যদি এ এর থেকেও বড় হয়, বি যদি সি এর থেকেও বড় হয় তাহলে নিশ্চয়ই বি সব থেকে বড়। তাহলে এখানে আমি কি করতে পারি, এটারই একটা কপি বানাই, অল্ট কন্ট্রোল সি দিয়ে কপি করে এটাকে আমি এই জায়গায় পেস্ট করি। তাহলে ফার্স্ট নাম্বারের জায়গায় আমি জাস্ট দিব সেকেন্ড নাম্বার। সেকেন্ড নাম্বার ইজ দ্য গ্রেটেস্ট। ওকে। আর যদি এরকমটা না হয়, অর্থাৎ এখানে কি দেখতে পাচ্ছি, যদি বি এর থেকে এ নাম্বারটা বড় হয় আবার সি এর থেকেও যদি এ নাম্বার বড় হয় তাহলে অবশ্যই অবভিয়াসলি এ সব থেকে বড়। এই জন্য আমি প্রিন্ট করাবো ফার্স্ট নাম্বার ইজ দ্য গ্রেটেস্ট, কারণ আমি ফার্স্ট নাম্বার হিসেবে এ কে নিয়েছিলাম। আবার বি যদি এ এর থেকে বড় হয় আবার সি এর থেকেও যদি বড় হয় তাহলে কি হবে, বি সব থেকে গ্রেটেস্ট। আর এই কোনোটাই যদি না হয় তাহলে এলস আমি বলে দিব সি হচ্ছে সব থেকে বড়। তাহলে এখানে আমি বলে দিব থার্ড নাম্বার ইজ দ্য গ্রেটেস্ট। থার্ড নাম্বার ইজ দ্য গ্রেটেস্ট। এখন কর্নার কেস কিন্তু এখানেও থাকতে পারে। কি কর্নার কেস থাকতে পারে, এমন হতে পারে যে ইউজার তিনটা ইন্টেজার না দিয়ে যে কোনো একটা কি দিয়ে ফেলেছে, অন্য কোনো ভ্যালু দিয়ে ফেলেছে, এ বি সি দিতে পারে, তখন তো আমার প্রোগ্রাম ক্রাশ করবে। তো এই কর্নার কেস গুলা থেকে আমরা বাঁচার জন্য আরো কিছু প্রোগ্রাম নিতে পারি। ফর এক্সাম্পল আমি এরকম করতে পারি যে ইফ এ ইজ, আমি এটা করতে পারি যে কি ক্যারেক্টার কিনা, আচ্ছা হোয়াট এভার, এই প্রোগ্রামটা কমপ্লেক্স হয়ে যাচ্ছে, তোমাদের এত কর্নার কেস দেখার প্রয়োজন নেই ইন্টারের জন্য। সো আমি যদি প্রোগ্রামটাকে এখন রান করি, তিনটা নাম্বারের ভিতর আমি যদি তিনটা কোড, এখানে যদি তিনটা ইন্টিজার দিই, আমাকে তিনটা, একটা দিলাম 3, তারপর একটা দিলাম 1, তারপর একটা দিলাম, থার্ড নাম্বার ইজ দ্য গ্রেটেস্ট। আমি যদি আরেকটা ট্রায়াল নেই, তিনটা নাম্বার যদি প্রিন্ট করি, প্রথমে একটা 89, তারপর একটা 0, তারপর একটা -10, -1 দিলাম। সো বলতেছে ফার্স্ট নাম্বার ইজ দ্য গ্রেটেস্ট নাম্বার। ওকে। সো অবভিয়াসলি এরকম করে তোমরা পরেরটাও করতে পারবে, অর্থাৎ ছোট কোনটা নাম্বার সেটা বের করো। তিনটি নাম্বারের মধ্যে ক্ষুদ্রতম সংখ্যাটি নির্ণয় করে দিলাম না, 1 থেকে n পর্যন্ত সংখ্যাগুলোর গুণ করার প্রোগ্রাম। 1 2 n মাল্টিপ্লিকেশন ডট সি। সো আমি বেসিক স্ট্রাকচারটা এখান থেকে জাস্ট ক্লোন করে নিই, কপি করে এটাকে এখানে পেস্ট করি, পেস্ট করে এগুলাকে হাটাই দিলাম। এখন আমাদেরকে কি করতে হবে, ইউজারের কাছ থেকে একটা নাম্বার নিতে হবে। আমি এখানে একটা মেসেজ দিই ইন্টারে নাম্বার, অর্থাৎ আমাদের এই প্রোগ্রামটাকে বলছে 1 থেকে n পর্যন্ত সংখ্যাগুলোর যোগফল বের করে। এখন ইউজার যদি 5 দেয় তাহলে আমাকে কি করতে হবে, 1 ইন্টু 2 ইন্টু 3 ইন্টু 4 ইন্টু 5 এরকম করে গুণ করে যে উত্তরটা হয় সেটাকে ইউজারকে প্রিন্ট করে দিতে হবে। সো ইন্টারে নাম্বার, ওই নাম্বারটাকে আমি আরেকটা নিব হচ্ছে MULT, অথবা মাল্টিপ্লিকেশনের জন্য MLP নামে, MPL নামে একটা ফাংশন, একটা ভেরিয়েবল নিলাম। ইউজারের কাছ থেকে নাম্বারটা নিতে হবে, তাহলে পার্সেন্টেজ কার কার অ্যাড্রেসে নিব, আমি এটাকে কমা দিতে হবে কিন্তু এখানে, অ্যাড্রেস অফ এর কাছ থেকে আমি এনটাকে নিলাম। এবার আমাকে একটা লুপ চালাতে হবে, 1 থেকে শুরু করব লুপ। আমরা জানি একটা লুপের ভিতরে তিনটা স্টেটমেন্ট থাকে, একটা হচ্ছে ইনিশিয়ালাইজেশন, এখন মাঝখানে দিব কন্ডিশন এবং ইনক্রিমেন্ট। সো আমি কি করলাম, এখানে 1 থেকে শুরু করবে এবং ওই সংখ্যাটা, ইউজার যদি 5 দেয় তাহলে 5 পর্যন্ত, ইউজার যদি 10 দেয় 10 পর্যন্ত, যতগুলা সংখ্যা আসবে 1 থেকে 10 পর্যন্ত সবগুলাকে গুণ করবে, গুণ করে এই যে ইয়াটাকে স্টোর করবে। এখন আমি এখানে কি করতে পারি, আমি প্রথমে এমএলপি কে ইনিশিয়ালাইজ করতে পারি 1 দিয়ে। এখন যদি আমি এখানে এটা করি, এমপিএল ইকুয়াল টু এমপিএল, এর সাথে গুণ হবে কার ভ্যালুটা, আই এর ভ্যালুটাকে আমি গুণ করে দিব, এবং সবার শেষে আমি প্রিন্ট করব এমপিএল এর ভ্যালুটা, প্রিন্টের জাস্ট আনসারটাকে প্রিন্ট করি, পার্সেন্টেজ ডি কমা দিয়ে আমি এমপিএল টাকে প্রিন্ট করে দিব, এমপি। ওকে। সেই প্রোগ্রামটা যদি আমি এখন রান করি,
ছোট ছোট প্রোগ্রাম গুলা কিন্তু দিয়েছিলাম, ইন্টারে নাম্বার বলতেছে নাম্বার প্রিন্ট করে। 1 থেকে 5 পর্যন্ত 120 হয়। 1 × 2 × 3 × 4 × 5 যদি আমরা করি তাহলে 120 হবে। আমি যদি একটা ছোট্ট দিয়ে বোঝাই, যদি আমাদের এখানে তো গুণফল কত হয়, 1 × 2, 2, 2 × 3, দ্যাট ইজ 6। আমি যদি আবার একটা বড় সংখ্যা নেই, লাইক 1 থেকে 100 পর্যন্ত সংখ্যাগুলোর গুণফল বের করা, 100 দিলে অনেক বড় হয়ে যায়, আমি 10 দেই। 1 থেকে 10 পর্যন্ত সংখ্যাগুলোর গুণফল হবে 3,62,800, ও অনেক বেশি, 3 লাখ না, অ্যাকচুয়ালি 28,800। সো এই প্রোগ্রামটা আই হোপ বোঝা গেছে। এখানে কি হবে, প্রথমে আয়ের ভ্যালু 1, 1 × আগে এমএলপি এর ভ্যালু ছিল কত, 1, 1 × 1 হয়ে এমএলপি এর ভিতরে থাকবে। পরের বার আইটা ইনক্রিজ হয়ে 2 হয়ে যাবে। এবার 2 × আগে ছিল কত, 1, 2 এক 2 1 কে 2 হবে। এরপর এবার 3 আসবে, 3 × আগে ছিল এমএলপি এর ভ্যালু 2, তাহলে 3 2 6, এরকম করে গুণ হতেই থাকবে। নেক্সট প্রোগ্রাম বলছে একটা ধনাত্মক সংখ্যার লসাগু নির্ণয় করার জন্য প্রোগ্রামের অ্যালগরিদম ও ফ্লোচার্ট নির্ণয় করো। ওকে, লসাগু বের করার জন্য LCM ডট সি বেসিক স্ট্রাকচারটা আমি কপি করে এখানে পেস্ট করে দিলাম। এবার আমি ইউজারকে আমি মেসেজ দিব দুইটা নাম্বার দেওয়ার জন্য। আমি বলবো ইউজারকে বলবো যে এন্টার 2 নাম্বার, এন্টার 2 ইন্টিজার, এবং ওই নাম্বার দুইটাকে আমি এ এবং বি এর ভিতরে স্টোর করাবো এবং একটা নতুন যেটার নাম হবে ম্যাক্স। আমরা জানি যে আমি যদি এখানে একটু লিখি, একটা কমেন্টে যদি আমি ধাপগুলা লিখি, একটা কমেন্ট আমরা জানি সিতে হয়। সো আমরা জানি যে ইয়ে করার জন্য, অর্থাৎ এলসিএম বের করার জন্য ফার্স্ট স্টেপ যেটা, সেটা হচ্ছে আমাদেরকে ম্যাক্স বের করতে হবে, ম্যাক্স নাম্বারটাকে বের করতে হবে। 2 নম্বর স্তরে কি করতে হবে, প্রথমে ম্যাক্স অর্থাৎ দুইটা নাম্বারের ভিতর বড়টাকে খুঁজতে হবে। 2 নম্বরে একটা লুপ চালাতে হবে। এই লুপটা কতক্ষণ কোথা থেকে কোথায় চলবে, এই লুপটা যেটা চলবে এই লুপটা ইনফিনিট লুপ চালাইতে হবে, ইনফাইনাইট, ইনফাইনাইট একটা লুপ চালাবো। এবং সেখানে আমি কি করব, বারবার আমি চেক করব ইনফাইনাইট লুপটার মধ্যে। আমি 3 নম্বরে আমি চেক করব ওই ম্যাক্স ভেরিয়েবলটাকে, অর্থাৎ যে ম্যাক্স ভেরিয়েবলটা সব থেকে বড় নাম্বারটা, এই বড় নাম্বারটাকে এই দুইটা নাম্বার দিয়ে ভাগ করা যায় কিনা। চেকস ম্যাক্স ডিভিসেবল বাই বোথ দ্য নাম্বারস অর নট। ইফ yes, then print, else increase max by 1। এর মানে কি, প্রথমে আমি এটাকে কমেন্ট আউট করে নিই, কমেন্ট আউট করে এবং এটা দেখে দেখে আমরা কোডটা লিখি। ওকে, সো প্রথমে আমাকে বলছে যে প্রথম ধাপে আমাদেরকে কি করতে হবে, ইউজারের কাছ থেকে নাম্বারগুলোকে ইনপুট নিতে হবে। তো আমি ইউজারের কাছ থেকে নাম্বারগুলোকে ইনপুট নেই, স্ক্যানের পার্সেন্টেজ ডি, এবং এটাকে রাখবো আমি এ এর মধ্যে, আরেকটাকে রাখবো আমি বি এর মধ্যে। দুইটা নাম্বার নিয়ে নিলাম। এবার দ্বিতীয় ধাপে আমাকে কি করতে হবে, ম্যাক্স, এই যে প্রথম ধাপে আমাকে ম্যাক্স ফাইন্ড করতে হবে, দুই নাম্বার কোনটা। তাহলে আমি এরকম করব, ইফ এ যদি বড় হয় বি এর থেকে, তাহলে ম্যাক্স ইকুয়াল টু হয়ে যাবে এ, ম্যাক্স এর ভিতরে এ থাকবে, অর্থাৎ যে বড় সে কিন্তু ম্যাক্স এর ভিতরে থাকবে। এলস নিশ্চয়ই কি হবে, তাহলে ম্যাক্স ইকুয়াল টু হয়ে যাবে okay। তার মানে যেটা সব থেকে বড় ভ্যালু সেটা কিন্তু আমাদের ম্যাক্স এর ভিতরে স্টোর হয়ে গেছে। এখন 3 নম্বরে বলছে একটা ইনফাইনাইট লুপ চালাইতে হবে। তাহলে আমি একটা ইনফাইনাইট লুপ চালাইলাম, হোয়াইল লুপ। আমার এটাকে আমি হোয়াইল লুপের ভিতরে যখন আমরা 1 লিখে দিই তখন সেটা ইনফাইনাইট টাইমের জন্য চলে। আমরা জানি হোয়াইলের ভিতরে 1 অর্থাৎ ট্রু করে দিলে সেটা ইনফাইনাইট একটা লুপ হয়ে যায়, চলতেই থাকবে যতক্ষণ না আমরা ব্রেক স্টেটমেন্ট দিয়ে থামাই। একটা লুপ চালাইলাম এবং এর ভিতরে আমি চেক করব যে ম্যাক্সটাকে দুইটা নাম্বার দিয়ে ডিভাইড করা যাচ্ছে কিনা। তাহলে আমি চেক করি, ইফ ম্যাক্স, ম্যাক্সকে প্রথমে এ দিয়ে ডিভাইড করব, ডিভাইড করে দেখি যদি ডিভিজেবল হয়, আর এই ম্যাক্সটাকে বি দিয়েও ডিভাইড করেও যদি ডিভিজেবল হয়, দুইটা দিয়েই যদি ডিভিজেবল হয়, তাহলে আমি পেয়ে যাব আমার পার্সেন্টেজ, আমি পেয়ে যাব আমার এলসিএমটাকে। এলসিএম ইজ, আমি এখানে প্রিন্ট করে দিব এলসিএমটাকে, তাহলে পার্সেন্টেজ টি কমা দিয়ে এলসিএমটাকে আমি যেহেতু পেয়ে গেছি, এলসিএম হবে তখন ম্যাক্স নাম্বারটাই।
যদি অর্থাৎ ম্যাক্স নাম্বারটা যখন দুইটা এ এবং বি দুইটা সংখ্যা দিয়ে ডিভিজেবল হবে তখন সেই ম্যাক্স নাম্বারটাকে আমরা বলবো এলসিএম। এবং এটা লেখার সাথে সাথে আমার ব্রেক করতে হবে। এলস যদি এটা না হয় অর্থাৎ দুইটা নাম্বারের কোনো একটা নাম্বার যে কোনো একটা নাম্বার দিয়ে যদি ডিভিজেবল না হয় তাহলে আমার ইনক্রিজ করতে হবে ভ্যালুটা। এই যে বলছে কি চেক ম্যাক্স ইজ ডিভিজেবল বাই বোথ নাম্বারস অর নট, দুইটা নাম্বার দিয়েই যদি ডিভিজেবল হয়, ইফ ইয়াস যদি হয় তাহলে প্রিন্ট প্রিন্ট করতে হবে এবং ব্রেক করতে হবে এলস, আর যদি না হয় তাহলে ইনক্রিজ ম্যাক্স বাই ওয়ান, ম্যাক্সটাকে এক ইনক্রিজ করে দিতে হবে। তাহলে আমি এখানে করতে পারি ম্যাক্স প্লাস প্লাস, এখানে করবো ম্যাক্স প্লাস প্লাস, ম্যাক্সটাকে আমরা এক করে বাড়িয়ে দিলাম। ওকে, সো এখন যদি আমরা এই প্রোগ্রামটাকে রান করাই, এখানে আমাদের যে এই ইয়াগুলো আমি দিছি এগুলো আমি উপরে নিয়ে যাই, এগুলা কিন্তু কোড রান করবে না, কারণ আমরা জানি যে কমেন্টকে হচ্ছে কোড রান, আমাদের যে কম্পাইলার আছে কম্পাইলার কমেন্ট গুলাকে রিড করে না, কমেন্ট জাস্ট হিন্ট। এখন যদি প্রোগ্রামটাকে আমি রান করি, আমাকে বলতেছে দুইটা ইন্টিজার দিতে, তো আমি যদি ইন্টিজার হিসেবে এখানে 9 আবার 15 দিই, আমরা জানি 9 আর 15-র এলসিএম হচ্ছে 45। ওকে, সো আই থিঙ্ক দ্য প্রোগ্রাম ইজ ওয়ার্কিং ভেরি গুড। অ্যান্ড জিসিডি বের করার প্রোগ্রামটাও এরই একই রকম, সমস্যা নেই, আমি এটা করে দিই। জিসিডি বের করার প্রোগ্রাম এটার মতো, জাস্ট কিছু ইনভার্স এখানে ক্যালকুলেশন আছে। আমি এখানে বলে দিলাম জিসিডি ডট, এটাকে জাস্ট আমি কপি পেস্ট করব। এক্ষেত্রে আমার ধাপ হবে প্রথমে ম্যাক্স না বের করে মিন বের করব। দ্বিতীয় ক্ষেত্রে ইনফাইনাইট লুপ চালাবো না, একটা লুপ চালাবো আমি, লুপ টিল ওয়ান, ওয়ান পর্যন্ত একটা লুপ চালাবো। এর এর ওয়ান পর্যন্ত, অর্থাৎ আমরা জানি যে দুইটা নাম্বারের ভিতর জিসিডি যদি কোনোটা, অর্থাৎ যদি জিসিডি না থাকে তাহলে তো ওয়ান হয়, এই জন্য আমরা একটা লুপ চালাবো ওয়ান পর্যন্ত। চেক ইফ ম্যাক্স, এবার ম্যাক্স না বলে বলবো কি ইস মিন, এখানে আমি বলবো চেক ইফ নাম্বারস বোথ, নাম্বারস ইস না দিয়ে বলবো আর ডিভিজিবল বাই মিন অর নট, ইফ ইয়াস প্রিন্ট, এলস ইনক্রিজের জায়গাটা আমরা দিব ডিক্রিজ করে, ডিক্রিজ, এগুলো স্টেপ। তাহলে প্রথমে দুইটা নাম্বারের ভিতর মিনিমাম নাম্বারটা বের করতে হবে, একটা লুপ চালাতে হবে ওয়ান পর্যন্ত, এবং যদি দুইটা নাম্বার দিয়ে আমার যদি আমার অর্থাৎ দুইটা নাম্বারকেই বোথ দা নাম্বারস আর ডিভিজিবল বাই মিন, অর্থাৎ মিন যে ভ্যালুটা এটা দিয়ে যদি দুইটা নাম্বারকেই ভাগ করা যায় তাহলে আমার সেটা জিসিডিটা পাবো, আদারওয়াইজ আমাকে মিন ভ্যালুটাকে এক ডিক্রিজ করতে হবে। তাহলে এই কাজটা আমরা করবোই। এইবার আমি এখানে দিব যে কি ইফ এ ইজ লেস দেন বি, এখানে ম্যাক্স ভেরিয়েবলটাকে আমি মিন বানাইলাম। এবার কি করলাম, যদি এ বি এর থেকে ছোট হয় তাহলে মিন ইকুয়াল, যেটা ছোট ভ্যালু সেটাকে আমি এ এর ভিতরে রাখবো এখন, আদারওয়াইজ মিন ইকুয়াল টু হবে বি, অর্থাৎ যেই ছোট ভ্যালুটা ওইটাই মিন এর ভিতরে গেল, তাহলে সব থেকে ছোট ভ্যালুটা আমরা বের করে ফেললাম। এবার আমার লুপটা চালাতে হবে কতক্ষণ পর্যন্ত, হোয়াইল, এবার আমি লুপটা চালাবো এরকম করে যে লুপটা কতক্ষণ পর্যন্ত, হোয়াইল মিন ইজ গ্রেটার দেন অর ইকুয়াল টু ওয়ান, ততক্ষণ পর্যন্ত মিন ভ্যালুটা ওয়ানের থেকে বড় থাকবে বা ওয়ান পর্যন্ত আসবে ততক্ষণ পর্যন্ত চলবে, আদারওয়াইজ ব্রেক। আমি একটা কাজ করতে পারি, যেখানে যেখানে মিন আছে সবগুলাকে একই সাথে আমি ম্যাক্স বানাই ফেলতে পারি। এই জন্য আমি অল্টার প্রেস করলাম, অল্টার প্রেস করে কার্সরটাকে আমার এখানে রাখি, এখানে রাখি চেপে ধরে, এখানেও রাখলাম, এখানেও রাখলাম, রেখে আমি সবগুলাকে একসাথে মিন বানাবো। তাহলে এম আই এন, ওকে, সবগুলো একসাথে মিন হয়ে গেছে। এখানে কিছু, ওকে, সো এবার আমার চেক হচ্ছে যে কি ইফ মিনটা, এখানে আমাদের কন্ডিশন গুলো চেঞ্জ করে দিতে হবে। এক্ষেত্রে এ দিয়ে ভাগ করতে হবে মিনটাকে, এ ইজ ডিভিজেবল মিন। আমার মনে হয় বুঝতে অসুবিধা হবে, আমি কোডটাই পুরোটাই একবার লিখে দেখাই। এ পর্যন্ত তো আমরা বুঝছি যে আমাদের যেই নাম্বারটা ছোট হবে সেটাকে মিন ভেরিয়েবলের ভিতরে রাখবো। এরপরে আমরা একটা লুপ চালাবো, এই লুপটা চলবে, এই লুপটা ততক্ষণ পর্যন্ত চলবে যতক্ষণ না মেইনের ভ্যালুটা এক পর্যন্ত আসে, অর্থাৎ মিনিমাম ভ্যালুটা থেকে ওয়ান পর্যন্ত আমরা একটা লুপ চালাবো, এবং প্রত্যেকবার আমরা চেক করব যে কি দুইটা নাম্বারই বোথ দা নাম্বারস, অর্থাৎ এ কে ডিভাইড করবো, ডিভাইড করে দেখবো হচ্ছে কিনা, এন্ড বি নাম্বারটাকেও আমি
যখন আমরা এলসিএম বের করছিলাম তখন কিন্তু ম্যাক্স ভ্যালুটাকে দুইটা নাম্বার দিয়ে ভাগ করছি, বাট এবার নাম্বার গুলাকে মিন ভ্যালুটা দিয়ে ভাগ করতেছি, তার উল্টাটা। ইকুয়াল ইকুয়াল জিরো। ওকে, দুইটা নাম্বারকে ভাগ করলে যদি আমার দুইটাই যদি ডিভিজিবল হয়, তাহলে আমি এখানে লিখবো প্রিন্টএফ জিসিডি ইস, জিসিডিটাকে এখানে প্রিন্ট করে দিব পার্সেন্টেজ ডি, মিন ভ্যালু যেটা সেটাই হবে আমার জিসিডি, এবং সাথে সাথে আমার এখানেও করে দিতে হবে ব্রেক। এলস, এলস কি হবে, আমার যে মিন ভ্যালু আছে ওইটাকে এক এক করে কমাতে হবে। ওকে, সো এটাকে যদি আমি এখন রান করি প্রোগ্রামটাকে, আমাকে বলছে দুইটা ইন্টেজার দিতে। তো আমরা যখন গত দিনে 12 এবং 30 এই দুইটা নাম্বারের যে জিসিডি সেটা, তো জিসিডি হয়েছে 6। আরো যদি প্রয়োজন হয় তোমরা কোডটা লিখে ট্রায়াল দিয়ে দেখবা। ওকে, সো চিন্তার কোনো কারণ নেই, কোডগুলো আমি সবগুলোই দিয়ে দিব। নেক্সট প্রোগ্রাম কি আছে, নেক্সট প্রোগ্রাম বলছে কি দুইটা সংখ্যার গসাগু নির্ণয় হয়ে গেল, বলছে একটি বছর অধিবর্ষ কিনা, লিপ ইয়ার কিনা। তো আমরা জানি লিপ ইয়ার হচ্ছে কোন বছরগুলা, যেই বছরগুলাকে 400 দিয়ে ভাগ করা যায়, অথবা 400 দিয়ে ভাগ করা গেলেও একটা বছর কিন্তু লিপ ইয়ার হয়। আরেকটা কন্ডিশন আছে, দুইটা পদ্ধতি আছে। স্টেপ 1 বললাম 400 দিয়ে ভাগ হলে সেটা অধিবর্ষ, আরেকটা হচ্ছে 4 দিয়ে ভাগ হবে কিন্তু 100 দিয়ে ভাগ হবে না, ওই বছরটাকে আমরা বলবো লিপ ইয়ার। ওকে, সো আমি একটা নতুন প্রোগ্রাম খুলি, নাম দিলাম লিপ ইয়ার ডট সি। এখানে আমি বেসিক স্ট্রাকচারটা লিখি, জিসিডি প্রোগ্রামটার এখান থেকে নিয়ে বেসিক স্ট্রাকচারটা আমি এখানে লিখে ফেলি, এত লিখতে ভালো লাগবে না, এবং উপরের গুলা মিশিয়ে দেই। আমি ইউজারকে বলবো এখানে, এটা আমি কেটে দিই, সব কেটে দিই। প্রথমে যে কাজটা করবো, ইউজারের কাছ থেকে ইনপুট নিব, ইউজারকে বলবো ইন্টার আ ইয়ার, ইন্টার আ ইয়ার। ইউজার আমাদেরকে একটা ইয়ার গুলা থেকে বের হয়, এই জন্য আমি ওয়াই নামক একটা ভেরিয়েবলের ভিতরে সেটাকে নিব। ওয়াই নামক সেই ইয়ারটা ইউজারের কাছ থেকে দেয়া ইয়ারটাকে আমি নিয়ে নিলাম। ভিএস কোডের একটা সুবিধা হচ্ছে কোনো একটা জায়গায় ভুল হলে নিচের দিকে একটা লাল আন্ডারলাইন ওঠে। ওকে, স্ক্যান এফ করে নিয়ে নিলাম। এবার আমি দেখবো, জাস্ট একটা কন্ডিশন চালাবো, সিম্পল একটা প্রোগ্রাম, যে আমরা কোনো একটা ইয়ারকে যদি ভাগ করি আমরা কত দিয়ে, 400 দিয়ে। 400 দিয়ে ভাগ করলে যদি ভাগশেষ শূন্য হয়, আমরা জানি এই এটাকে মডুলাস অপারেটর বলে, মডুলাস অপারেটর ভাগশেষ বের করে দেয়। তাহলে ভার কি, কোনো একটা নাম্বার নিঃশেষে বিভাজ্য হওয়া। তাহলে ইয়ারটাকে যদি আমি 400 দিয়ে ভাগ করতে পারি, ভাগ ভাগ যদি যায়, তাহলে সেটা আমাদের হচ্ছে তাহলে সেই সালটা হবে আমাদের লিপ ইয়ার। অথবা আমরা জানি অর হিসেবে লজিক্যাল এই চিহ্নটাকে ব্যবহার করি, এটা বড় করে কোলন। ওকে, লজিক্যাল অর হিসেবে। আদারওয়াইজ আরেকটা কন্ডিশন আছে, আরেকটা কন্ডিশন কি, যে ইয়ারটা যদি ইফ ইয়ার ইজ ডিভিজিবল বাই 4 ইকুয়াল ইকুয়াল 0, এন্ড ইয়ার ইজ ডিভিজিবল বাই 100 নট ইকুয়াল 0। এর মানে কি হলো, এদিকের এটার মানে কি, অর্থাৎ এইটুকুর মানে আমরা জানি যে হচ্ছে অর অপারেটর কিভাবে কাজ করে, লজিক্যাল অর কাজ করে যে এই দিকের অথবা এই দিকের যে কোনো একদিকে ট্রু হলেই কন্ডিশন এটা ট্রু হয়ে যায়। সিমিলারলি এদিকে একটা কন্ডিশন আমরা দিচ্ছি, এই কন্ডিশনটাকে আমি আরো ভালো হয় যদি আমি একটা ব্র্যাকেটের ভিতরে রাখি, এটাকে সুন্দর দেখা যায়। এদিকে একটা কন্ডিশন আমি রাখলাম, যে একটা কন্ডিশন হচ্ছে ইয়ারটাকে যদি আমার 400 দিয়ে ভাগ হয় তাহলে সেটা হবে লিপ ইয়ার। আদারওয়াইজ কোন একটা ইয়ারকে 4 দিয়ে যদি ভাগ করা যায়, যদি ভাগ না করা যায়, নট ইকুয়াল টু 0 মানে কি, 100 দিয়ে যদি ভাগ না হয়, এখানে এটা হবে না, অ্যাকচুয়ালি এখানে এই সাইনটা হবে, 100 দিয়ে যদি ভাগ না করা যায় তাহলে সেটা হবে লিপ ইয়ার। তাহলে আমরা এখানে বলবো কি, প্রিন্টএফ ইট ইজ লিপ ইয়ার। আদারওয়াইজ আমরা বলবো যে ইট ইজ নট লিপ ইয়ার। তাহলে এটাকে আমি জাস্ট কপি করি, কপি করে এলসে, এলস ইট ইজ নট লিপ ইয়ার। ওকে, সো এটাকে যদি এখন আমি রান করি, এই যে বা জাভাস্ক্রিপ্টে পাইথনে কোড করে এই হয়েছে অভ্যাস যে শেষে সেমিকোলন দেওয়ার কথা মনে থাকে না। এনিওয়ে, আমি যদি এটাকে রান করাই, এখন যদি আমি এখানে একটা ইয়ার দেই 2024,
লিপ ইয়ার, আমি জানি 2024 হচ্ছে লিপ ইয়ার, বাট আমি যদি অন্য একটা ইয়ার দিই লাইক 2000, ওখানে অ্যাকচুয়ালি না, আমাদের টার্মিনালে দিতে হবে ইনপুটটা এইখানে। যদি আমি ইট ইজ নট আ লিপ ইয়ার। ওকে, সো আরো যদি ট্রায়াল দেওয়ার ইচ্ছা করে তোমরা নিজেরাই দিয়ে দিও। নেক্সট প্রোগ্রাম, নেক্সট প্রোগ্রাম বলছে যে কোনো একটা সংখ্যা নির্ণয় করা। এটা হচ্ছে সব থেকে ছোটবেলার প্রোগ্রাম, যেটা আমি করেছিলাম, ইভেন অড বের করার প্রোগ্রাম। বেসিক স্ট্রাকচারটা কপি করে নেই। ইভেন অ্যাড বের করার জন্য আমি এখানে বললাম ইন্টার ইয়ারের জায়গায় এবার ইউজারকে বলবো ইন্টার এ নাম্বার। এই নাম্বারটাকে নিয়ে আমি এন নামক একটা ভেরিয়েবলের ভিতরে স্টোর করব এবং ইউজারের কাছ থেকে নিব আমি %d, ইউজারের কাছ থেকে নাম্বারটাকে নিয়ে আমি ভেতরে রাখবো, এন নামক ভেরিয়েবলটার ভিতরে রাখলাম। এবার আমি চেক করব যে একটা নাম্বার, আমরা জানি একটা নাম্বারকে যদি 2 দিয়ে ভাগ করে শূন্য উত্তর ভাগশেষ শূন্য হয়, অর্থাৎ একটা নাম্বার তখনই আমার ইভেন হয় যদি সেটাকে 2 দিয়ে ভাগ করা যায়। একটা নাম্বার তখনই জোড় হয় যদি সেটাকে, আদারওয়াইজ সেটা বিজোড়। সো আমি যেখানে দেবো ইফ এন, এন কে যদি 2 দিয়ে ভাগ করে ভাগশেষ শূন্য আসে, এর মানে হচ্ছে কি এন সংখ্যাটাকে 2 দিয়ে ভাগ করলে 2 দিয়ে যদি ভাগ হয় তখনই তো ভাগশেষ শূন্য আসবে। তখন আমরা প্রিন্ট এফ করবো ইভেন এলস, প্রিন্ট এফ বলবো অট। ওকে, সো আমি যদি এটাকে এখন রান করাই কোডটাকে, ইন্টার নাম্বার, আমি যদি এটা একটা ইভেন নাম্বার, যদি আরেকটা নাম্বার দেই 25 যদি দেই, এটা একটা অড, এই যে 8 বলতেছে এটা একটা অড নাম্বার। ওকে, সো নেক্সট প্রোগ্রাম বলছে কোনো একটা সংখ্যা প্রাইম বা মৌলিক নাম্বার কিনা। তাহলে কোনো একটা নাম্বার মৌলিক কিনা, So আমরা দেখি প্রাইম নাম্বার। প্রাইম নাম্বার নামে আরেকটা ফাইল খুলে ফেললাম, বেসিক স্ট্রাকচারটা লিখলাম। ইউজারের কাছ থেকে একটা নাম্বার ইনপুট নিতে হবে, ইন্টার আ নাম্বার। ইউজার যে নাম্বারটা দিবে সেটাকে আমি এন নামক ভেরিয়েবলটার ভিতরে স্টোর করলাম। এখন একটা জিনিস দেখবো আমরা, যে কোনো একটা নাম্বারকে কখন আমরা প্রাইম বা মৌলিক বলবো। আমরা জানি মৌলিক নাম্বার হচ্ছে সেই নাম্বারটা যেটাকে 1 এবং ওই নাম্বারটা ছাড়া অন্য কোনো সংখ্যা দিয়ে ভাগ করা যায় না, সেটাকে আমরা বলি প্রাইম নাম্বার। এখন এই প্রাইম নাম্বারে বের করার জন্য আমি আরেকটা কাজ করব, এখানে আরেকটা ভেরিয়েবল নিব, ইসপ্রাইম নামে একটা ভেরিয়েবল নিলাম, যার ভ্যালুটা প্রথমে 0 করে দিলাম। এই ইসপ্রাইম নাম্বারটা তখনই 1 হয়ে থাকবে যদি আমাদের নাম। এখন আমি একটা কাজ করব, কি করব, ফর আই ইন্ট ইকুয়াল টু 2 থেকে, ইকুয়াল টু 2 থেকে, 2 থেকে লুপটা কেন চালাচ্ছি, কারণ আমরা জানি প্রত্যেকটা সংখ্যাকেই 1 দিয়ে ভাগ করা যায়, আর 1 কোন তো প্রাইম সংখ্যা না। 1 যেহেতু প্রাইম সংখ্যা না, এই জন্য আমরা এই লুপটাকে 2 থেকে শুরু করব। 2 থেকে শুরু করে, ফর এক্সাম্পল, ইউজার যদি আমাকে এখন 11 কে প্রথমে আমি 1 দিয়ে ভাগ করলে অবশ্যই ভাগ হবে। তো 11 দিয়ে তো ভাগ, কোনো একটা সংখ্যা ভাগ হলে সেটা তো আর প্রাইম হবে কিনা সেটা আমরা বুঝি না, কারণ 1 দিয়ে প্রত্যেকটা নাম্বারকেই ভাগ করা যায়। এই জন্য আমাদের 2 থেকে ভাগ দেওয়া শুরু করতে হবে। প্রথমে 2 দিয়ে ভাগ দিব, তারপরে হবে না। 3 দিয়ে ভাগ দিব, হবে না। 4 দিয়ে ভাগ দিব, হবে না। 5 দিয়ে ভাগ দিলেও হবে না। 6 দিয়ে ভাগ দিলেও হবে না। আর উপরে যাওয়ার দরকার নেই। 7, 8, 9, অর্থাৎ কেন উপরে যাওয়ার দরকার নেই, যদি 12 ও একটা সংখ্যা হতো, 12 সংখ্যাটাকে তো 2 দিয়ে ভাগ করলেই কি হয়ে যাবে। আমি বলতে চাচ্ছি যেটা, যে কোনো একটা নাম্বারকে আমরা 2 থেকে ভাগ করা শুরু করব এবং সেই নাম্বারটার অর্ধেক পর্যন্ত আমরা ভাগ করতেই থাকবো। অর্ধেক, পুরো নাম্বারটা ভাগ করার প্রয়োজন নেই। অর্থাৎ যদি আমার 49 একটা সংখ্যা হয়, ধরলাম 51, না 51 তো হয়, 47 একটা সংখ্যা, হ্যাঁ, 47 একটা প্রাইম নাম্বার কিনা, তো 47 প্রাইম নাম্বার কিনা সেটা বের করার জন্য আমার 47 পর্যন্তই লুপ চালানোর প্রয়োজন নেই। আমি যদি 47-এর অর্ধেক পর্যন্ত লুপ চালাই, তাতেই আমাদের উত্তরটা বের হয়ে আসবে। সো যদি যেমন 23, 23 একটা প্রাইম নাম্বার, এটাকে চেক করার জন্য আমি 2 দিয়ে ভাগ করব, 2 থেকে শুরু, 2 দিয়ে ভাগ করব, হবে না। 3 দিয়ে ভাগ করব, হবে না। 4 দিয়ে হবে না। 5 দিয়ে হবে না। 6 দিয়ে হবে না। 7 দিয়ে, 8 দিয়ে, 9 দিয়ে, 10 দিয়ে, কোনোটা দিয়েই ভাগ হচ্ছে না। আমি যদি 12-তে যাই, 12 দিয়েও কিন্তু 23-কে ভাগ করা যাচ্ছে না। তাহলে 13 দিয়ে কি যাবে, 13 দিয়ে তো 26 হয়ে যায়, তাহলে তো অবভিয়াসলি যাবে না। তাহলে 12 পর্যন্ত আমার গ্রুপটা চালালেই হবে, 13, 14, 15 এগুলা দিয়ে তো অবভিয়াসলি হবেই না। তাহলে এই জন্য আমি আই 2 থেকে শুরু হবে, আই চলবে
অর ইকুয়াল টু n ডিভাইডেড বাই 2, অর্থাৎ যে নাম্বারটাকে আমি প্রাইম কিনা সেটা বের করতে যাচ্ছি তার অর্ধেক পর্যন্ত আমরা লুপটা চালাবো এবং প্রত্যেকবার আমরা লুপটাকে এক এক করে বাড়াবো এবং আমি চেক ওই যে নাম্বারটা ইউজার দিছে ওইটা যদি আমার i এর ভ্যালুটা দিয়ে যদি ডিভিজেবল হয় তাহলে আমি এখানে প্রিন্ট করে দিব। আমি যদি ডিভিজেবল হয় কোন একটা সংখ্যা, প্রথমে আমি ইস প্রাইম ইকুয়াল টু 1 করে দেই। ইস প্রাইম ইকুয়াল টু 1 মানে হচ্ছে নাম্বারটাকে আমি প্রথমত ধরে নিলাম যে নাম্বারটা প্রাইম। এখন কোন একটা সংখ্যা দিয়ে 2 থেকে শুরু করে কোন একটা সংখ্যা দিয়ে যদি ওই নাম্বারটাকে ডিভাইড করা যায় তাহলে তো আমরা জানি যে কোন একটা সংখ্যা দিয়ে ওই নাম্বারটা ডিভাইড করে গেলে অবভিয়াসলি সেটা প্রাইম হবে না। তাহলে প্রিন্টএফ এবার আমি বলে দেবো কি নট প্রাইম, নট প্রাইম, এবং এখানেই ব্রেক করবো। আমি ব্রেক করবো কেন, আর যদি 2 দিয়ে ধরো ফর এক্সাম্পল আমাকে যদি 12কে চেক করতে যায় তো 2 দিয়ে প্রথমে 2 দিয়ে ভাগ করে যদি 12কে ভাগ করা যায় তাহলে আমার দরকার আছে পরবর্তীতে আরো হচ্ছে চেক করার কোনো প্রয়োজন নেই, তাহলে লুপটাকে আমি ব্রেক করে চলে আসবো। আর যদি এরকমটা কখন হবে, যখন ধরো আমাকে 23 দিছে তো 23কে 2 দিয়ে শুরু করে আমাদের 12 পর্যন্ত ভাগ করতেই থাকবে, কোনো নাম্বার দিয়েই কিন্তু 23কে ভাগ করা যাবে না। যখন 23কে ভাগ করা যাবে না তখন লুপটা ব্রেক করে নিচে চলে আসবে, তার মানে কি অবশ্যই নাম্বারটা প্রাইমই থাকবে। এই জন্য আমি নিচে এখন এখানে আমি চেক করব ইফ প্রাইমের ভ্যালুটা যদি এখনো যদি কি হয় 1ই থাকে তাহলে আমি প্রিন্ট এফ করবো, প্রিন্টএফ করব প্রাইম। আদারওয়াইজ অর্থাৎ যদি ইস প্রাইমের ভ্যালুটা এখনো 1 থাকে তাহলে কি হবে, একটা কাজ করি এখানে, হ্যাঁ, যদি কোনো একটা নাম্বার দিয়ে ভাগ করে তাহলে ইস প্রাইমটাকে আমি আরেকটা কাজ করতে হবে, ইস প্রাইমটাকে আমি 0 করে দিলাম। ওকে, সো নিচের দিকে সেখানে আবার একটা জিনিস চেক করতে পারবো, কারণ এই লুপটা ব্রেক হলো। যদি আমি এখানে ইস প্রাইম ইকুয়াল টু 0 না দিতাম তাহলে কি কাজটা হতো, প্রোগ্রামটা এখান থেকে রিড করা শুরু করতো, এখানে এসে নাম্বারটাকে দেখতেছে ধরো 12, ইউজার 12 দিছে, আমি যদি একটু রান করি প্রোগ্রামটাকে, এখানে নট প্রাইম আসলো ডিরেক্ট, ইউজারের কাছ থেকে ইনপুট নেই নেই নাকি, ও ইউজারের কাছ থেকে ইনপুট নেই নেই, স্ক্যানএফ পার্সেন্টেজ ডি এবং পার্সেন্ট এন এর ভিতরে রাখলাম, সরি। সো এখন যদি আমি প্রোগ্রামটাকে রান করাই, প্রথমে একটা নাম্বার দিতে বলছে, আমি যখন নট প্রাইম, কেন নট প্রাইম বললো, প্রথমে 12 সংখ্যাটা সে নিল, সেটা এন এর ভিতরে আছে, লুপটা 2 থেকে শুরু হলো, প্রথমে দেখতেছে নাম্বারটাকে 2 দিয়ে ভাগ করলো, ভাগ করে দেখতেছে হ্যাঁ 12কে 2 দ্বারা ভাগ হচ্ছে, এবার কি করলো ইস প্রাইম এর ভ্যালুটাকে করে দিল 0, আগে ছিল 1 ওটাকে করে দিল 0 এবং প্রিন্ট করে দিল আমার নট নট প্রাইম, নট প্রাইমে ব্রেক করলো, ব্রেক করার পর এই লুপটা যেহেতু ব্রেক হয়ে গেল এখন নিচে চলে আসলো, এখানে এসে চেক হলো যে ইস প্রাইমের ভ্যালুটা কি 1, না, এবার কিন্তু ইস প্রাইমের ভ্যালু আর 1 নাই, এখানে হয়ে গেছে 0, এই জন্য প্রাইম প্রিন্ট করেনি। বাট যদি আমি এই স্টেটমেন্টটা না দিতাম, এটাকে যদি আমি কমেন্ট আউট করে দিতাম তাহলে কি ঘটনা ঘটতো, এটাকে যদি কমেন্ট আউট করে দিতাম দিয়ে যদি আমি আবার এটাকে রান করতাম তাহলে এখানে আমি 12 যদি ইন্টার সাথে নট প্রাইমও আসতো প্রাইমও আসতো, তার মানে কি এই লুপটা ব্রেক হওয়ার পরেও নিচের এই কন্ডিশনটা স্যাটিসফাই হইতো। এই জন্য আমি এখানে কি কাজ করেছি, এই ইস প্রাইমের ভ্যালুটাকে যেন পরবর্তীতে এসে এটাকে আবার প্রিন্ট না করে। সো এই ছিল প্রোগ্রামটা, আই হোপ বোঝা গেছে। নেক্সট বলছে কি, কোন সংখ্যার মধ্যে কতটি জোড় কতটি বিজোড় তা নির্ণয় করার অ্যালগোরিদম এবং ফ্লো চার্ট লেখো। কোন সংখ্যার মধ্যে কতটি জোড় এবং কতটি বিজোড়, এটা অ্যাকচুয়ালি একটা হচ্ছে ইয়ার প্রোগ্রাম, আমরা যদি বলি এটা একটা অ্যারের প্রোগ্রাম। সো অ্যারের প্রোগ্রামটা আমি তোমাদেরকে একটু দেখিয়ে দেই। কাউন্ট ইভেন অড ডট সি, কাউন্ট ইভেন অড ডট সি এটারও একটা প্রোগ্রাম। ইউজারের কাছ থেকে আমি কি করব, প্রিন্ট, আমি একটা অ্যারে ইউজ করবো এক্ষেত্রে। সো আমরা জানি অ্যারে বানানোর জন্য ইন্ট এআর আর নামে একটা অ্যারে ডিক্লেয়ার করলাম, তো এটার সাইজ আমি ধরো 10 দিয়ে দিলাম। সো 10 সাইজের 10টা ভ্যালু আমি আবার এখন ইনপুট নিব। আমরা জানি অ্যারেকে এভাবে ডিক্লেয়ার করতে হয় এবং অ্যারেকে ইনপুট নেওয়ার জন্য আমরা লুপ ইউজ করি। আবার আমরা জানি অ্যারের ইন্ডেক্স 0 থেকে শুরু হয় এবং n-1 পর্যন্ত যায়, অর্থাৎ এই অ্যারেটা 0 ইন্ডেক্স থেকে শুরু করে 9 ইন্ডেক্স পর্যন্ত চলবে। এই জন্য আমি ইন্ট আই এর ভ্যালুটা আমি 0 থেকে স্টার্ট করব এবং আই লেস দেন কত যাবে এবং আই প্লাস প্লাস হবে। এবার আমি কি করব, ইন্ট আই ইকুয়াল টু 0, আই লেস দেন আই প্লাস প্লাস, এবং এবার আমি কি করব এটাকে ফিল আপ করবো। ফিল আপ করার জন্য আবার স্ক্যানএফ নিতে হবে, স্ক্যানএফ পার্সেন্টেজ ডি একটা ইন্টিজার নিব, নিয়ে সেটাকে আমি কোথায় রাখবো,
আর আর এর আইতম ইন্ডেক্স আনলাম। সো অ্যারেটা কিন্তু এখন আমার 10টা নাম্বার দিয়ে ইউজার কাছ থেকে ফিল আপ হবে, তার আমি এখানে আগে একটা মেসেজ দিই, তো না হলে ইউজার এমনটা হতে পারে 10টার উপরে 11টা ভ্যালু নিতেই পারে, হচ্ছে আমার অ্যারেটা 10টা। আমি একটা কাজ করতে পারি, ইউজারের কাছ থেকে আমি সাইজটাও নিতে পারি। ফর এক্সাম্পল আমি এটা কাজ করতে পারি, আমি যদি এখানে দেই প্রিন্টএফ ইন্টার হাউ মেনি নাম্বার, অথবা ইন্টার নাম্বার অফ ফ্রিকোয়েন্সি দিলেও হইতো। ওকে, আইএনটি আইএনটি নাম নামে একটা ভেরিয়েবল নিলাম, দেওয়ার পরে স্ক্যানএফ দিয়ে আবার ইউজারের কাছ থেকে ওই নাম্বারটাকে ইনপুট নিলাম, ভিতরেই রাখলাম। ওকে, সো ইউজার এখন কি করলো, একটা নাম্বার আমাকে ইউজার ইউজার দিবে, আমি এখানে নাম না দিয়ে এটাকে সাইজ দিই, অর্থাৎ কয় সাইজের অ্যারে ডিক্লেয়ার করবে ইউজার সেটা দিবে। ওকে, সো ফর এক্সাম্পল ইউজার যদি 10 দেয় তাহলে সে 10 সাইজের একটা অ্যারে ডিক্লেয়ার করে ফেললো। এখন আমি সিম্পলি এখানে সাইজ লিখে দিব, ব্যাস, তাহলে আমার অ্যারেটা এখন হয়ে গেছে 10 সাইজের। এবার আমি এই 10 এর জায়গায় এখানে করে দেবো সাইজ। ওকে, ভেরি গুড, ফাইন। আর এখানে আমি ইউজারকে বলে দিব ইন্টার পার্সেন্টেজ ডি ইন্টিজার্স। এর মানে কি হলো, এই আমি একটু আবার এখান থেকে রিভাইজ দেই। প্রথমে একটা লেখা আসবে, আমরা যদি প্রোগ্রামটাকে একটু রান করাই। সো প্রথমে লেখা আসতে যদি 10 দেই, এই 10টা যায় কি করবে, এই 10টা স্ক্যানএফ এর সাহায্যে এসে আমার এই যে সাইজ নামক ভেরিয়েবলটা, সাইজ ভেরিয়েবলটার ভিতরে ঢুকে গেল। এখানে আমি যদি সাইজ দিই, এখন বলতেছে ইন্টার 10 ইন্টিজার্স, যেহেতু আমি 10 ইউজারকে ইনপুট দিছি, এবার বলতেছে 10 ইন্টিজার্স। এই যে ইন্টার পার্সেন্টেজ ডি দিয়ে আমি সাইজকে বুঝেছি, আর সাইজের ভিতরে যেহেতু 10 আছে, তাহলে এবার বলতেছে ইন্টার 10 ইন্টিজার্স। এবার আমি ইউজারের কাছ থেকে 10টা নাম্বার ইনপুট নিব। সো 10টা নাম্বার ইনপুট নেওয়ার জন্য আমার প্রোগ্রামটা অপেক্ষা করতেছে। সো 10টা নাম্বার যদি আমি ইনপুট দিই তাহলে এর ভিতরে 10টা নাম্বার ঢুকে যাবে। ওকে, সো আমার এর ভিতর 10টা নাম্বার যখন ঢুকে গেছে, এখান থেকে আমাকে আমার প্রোগ্রাম বলছে কি 10টি নাম্বারের মধ্যে কতটি জোড় এবং কতটি বিজোড় সেটা কাউন্ট করো। তাহলে এবার আমি একটা কাজ করব, কাউন্ট ইভেন নামে একটা ভেরিয়েবল ডিক্লেয়ার বানাবো, কাউন্ট ইভেন। এটাকে প্রথমে আমি ইনিশিয়ালাইজ করব 0 দিয়ে, আর একটা কাউন্ট অড নামে একটা ভেরিয়েবল বানাবো, এটাকেও ইনিশিয়ালাইজ করব 0 দিয়ে। এবার এখানে আমি কাউন্ট করা শুরু করব। আমি চাইলে এখানেও করতে পারি, অথবা আমি আরেকটা লুপ চালাতে পারি। ফর আই ইন্ট আই 0 থেকে শুরু হবে, কারণ প্রত্যেকটা ইন্ডেক্সে অ্যারের ভিতরে আই লেস দেন অর ইকুয়াল টু সাইজ, না ইকুয়াল টু দেওয়া যাবে না, লেস দেন সাইজ এবং আই প্লাস প্লাস করব, এবং প্রত্যেকটা ইন্ডেক্সে দেখবো। আমি কন্ডিশন দিব, ইফ অ্যারেটার আইতম ইন্ডেক্সের ভ্যালুটা, যদি আইতম ইন্ডেক্সের যে ভ্যালুটা আসবে সেটাকে যদি আমি ভাগ করি 2 দিয়ে ভাগ করে যদি 0 হয়, তাহলে আমরা জানি কোন একটা নাম্বারকে 2 দিয়ে ভাগ করলে ভাগশেষ যদি 0 হয় তাহলে সেটা ইভেন হয়ে যায়। যদি ইভেন হয় তাহলে আমি কি করব, কাউন্ট ইভেনটাকে 1 বাড়িয়ে দিব, কাউন্ট ইভেনটাকে আমি প্লাস প্লাস করে দিব। আর যদি সেই নাম্বারটাকে 2 দিয়ে ভাগ না যায়, তার মানে সেটা অড, তাহলে আমি লিখবো এলস, এলস এর ভিতরে আমি কাউন্ট, আর যদি অড হয় তাহলে আমি কাউন্ট অডটাকে প্লাস প্লাস করে দিব। ওকে, সো এটুকুই কাজ। তাহলে প্রত্যেকটা ইন্ডেক্সে যাবে, অ্যারের 1তম ইন্ডেক্সে যাবে, সরি অ্যারের 0তম ইন্ডেক্সে যাবে, ওইখান থেকে যে নাম্বারটা আসবে ওইটাকে 2 দিয়ে ভাগ করবে, যদি তাহলে কাউন্ট ইভেন, অর্থাৎ ইভেন নাম্বার অফ ইভেনের সংখ্যাটা বাড়ায় দিবে। আর যদি সেটাকে 2 দিয়ে ভাগ করা না যায় তাহলে অড নাম্বারের সংখ্যাটাকে বাড়ায় দিবে। এবং সবার শেষে আমি প্রিন্ট করব প্রিন্টএফ পার্সেন্টেজ ডি ইভেন নাম্বার অ্যান্ড পার্সেন্টেজ ডি অড নাম্বার। প্রথম পার্সেন্টেজ ডি দিয়ে এটাকে কাউন্ট ইভেন, আর পরেরটাতে বুঝেছি আমি কাউন্ট অড। তাহলে এটাকে যদি এখন আমি প্রিন্ট করি, এটাকে যদি আমি, তো বলতেছে হাউ মেনি নাম্বারস, ফর এক্সাম্পল আমি 5টা নাম্বার দিলাম, এখন 5টা নাম্বারের ভিতর বলতেছে ইন্টার 5 ইন্টিজার, প্রথমে এটা দিলাম 1 2 3 4 5, 5টা নাম্বার আমি দিলাম। তো এখানে দেখতে পাচ্ছি আমার অড নাম্বার কয়টা, একটা দুইটা তিনটা অড আর দুইটা হচ্ছে ইভেন। তো আমি এখন এন্টার প্রেস করে দেখি টু ইভেন নাম্বারস
and 3 odd numbers. Okay, 2 even number and 3 odd numbers. আমি প্রোগ্রামটাকে আরেকবার রিভাইজ দিয়ে দেই। প্রথমে আমি ওকে, প্রথমে আমি ইউজারকে বললাম ইন্টার হাউ মেনি নাম্বারস। এখন ইউজার কি করলো, এই যে একটা নাম্বার দিল কত, 5। ওই 5টাকে আমি সাইজ নামক ভেরিয়েবলের ভিতরে দিলাম এবং আমি একটা 5 সাইজের একটা অ্যারে ডিক্লেয়ার করলাম। আমরা জানি অ্যারেকে এভাবে ডিক্লেয়ার করতে হয়। 5 সাইজের একটা অ্যারে ডিক্লেয়ার করলাম। এবার আমি কাউন্ট ইভেন নামে একটা ভেরিয়েবলকে 0 দিয়ে ইনিশিয়ালাইজ করলাম, কাউন্ট অড নামে একটা 0 দিয়ে। কারণ এগুলা দিয়ে আমি কি করব, কয়টা ইভেন নাম্বার আছে আবার কয়টা অড নাম্বার আছে সেগুলোকে গোনার জন্য, আমরা কাউন্ট করার জন্য এটা আমি ডিক্লেয়ার করলাম। এবার প্রিন্ট এফ এর ভিতরে একটা মেসেজ দিলাম যে ইন্টার, যদি ইউজার 5 দেয় তাহলে 5টা ইন্টেজার যেন এরকম, অর্থাৎ এরকম মেসেজ দিবে ইন্টার 5 ইন্টেজার। জয়টা যতগুলা এইখানে যত সাইজ দিবে ততগুলো ইন্টেজার ইউজারকে প্রিন্ট করতে বলবে। সো অতগুলা ইউজার যখন ইনপুট দিল ইউজার, আমি একটা লুপের সাহায্যে ততগুলা ইন্টেজারকে কিন্তু আমি ইনপুট নিয়ে ফেললাম। নেওয়ার পরে এখন আমি প্রত্যেকটা ইন্ডেক্সে যাব এবং ওখান থেকে একটা করে নাম্বার বের করবো অ্যারোটার, এবং দেখবো সেটাকে দুই দিয়ে ভাগ করা যায় তাহলে সেটা ইভেন, এই জন্য ইভেনের সংখ্যাটাকে বাড়াবো। আর 2 দিয়ে যদি ভাগ না করায় তাহলে অডের সংখ্যাটাকে আমি বাড়াবো, এবং সবার শেষে আমি কয়টা ইভেন কয়টা অড সেটাকে আমি প্রিন্ট করে দিলাম। নেক্সট প্রোগ্রাম, কোন একটা সংখ্যার বর্গমূল নির্ণয় করার প্রোগ্রাম, অর্থাৎ রুট বের করার প্রোগ্রাম। স্কোয়ার রুট ডট সি, স্কোয়ার রুট ডট সি। তো স্কোয়ার রুট ডট সি এই প্রোগ্রামটা তো আমি বেসিক স্ট্রাকচারটা আমি লিখে নেই। সিমিলারলি ইউজারের কাছ থেকে একটা নাম্বার নিব, ইন্টার আন ইয়ার না লিখে আমি বলি ইন্টার আ নাম্বার, এবং এটাকে আমি এন ভেরিয়েবলটার ভিতরে ইনপুট নেই। ওকে, এখন আমি এই নাম্বারটার স্কোয়ার রুট বের করবো। স্কোয়ার রুট মানে হচ্ছে রুট বের করবো। যদি 49 দেয় তাহলে যেন 49-এর স্কোয়ার রুট কত হয়, 7। 7 যেন আসে। এটা করার জন্য আমি একটু দেখি, আমার যতটুকু মনে পড়ে যে আমাদের একটা ম্যাথ লাইব্রেরিতে একটা ফাংশন আছে ম্যাথ ডট এইচ, মাল্টিপল ল্যাঙ্গুয়েজে কোড করে ভুলেই গেছি এটা কেমনে হয়। আমি দেখি একটু চেষ্টা করে। ফ্লট ফ্লট এস কিউ মানে এস 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 আর টি, স্কোয়ার রুটটা বের করবো যেখানে আমি, এটাকে যদি আমি এস কিউ, একটা ফাংশন আছে আমি যেটা ভুলে নেই, অ্যাকচুয়ালি ভুলে গেছিলাম, ভুলে নাই। সো ইউজারের কাছ থেকে আমি একটা নাম্বার নিলাম, এই যে স্ক্যানএফ ফাংশনটা দিয়ে আমি এখানে ম্যাথ ডট এইচ হচ্ছে একটা লাইব্রেরির ভিতরে এই ফাংশনটা আছে। আমি যদি এমনিতে ওই লাইব্রেরিটাকে যদি আমি তুলে দেই, আমি দেখাই, যদি এই লাইব্রেরিটাকে আমি, আচ্ছা আগে আমি এটা রান করি এবং এটাকে প্রিন্ট করাই, প্রিন্টএফ পার্সেন্টেজ এফ এবং এস, যে প্রিন্ট করাই, এবং এই প্রোগ্রামটাকে যদি আমি রান করাই, দেখি এটা একটা নাম্বার এন্টার দিতে বললে আমি যদি 49 দেই, 49-এর আমার স্কোয়ার রুট ভ্যালু হচ্ছে 7, 7 দিছে। সো এখন আমি যদি এখানে কিভাবে কাজ হইলো, আমার ম্যাথ লাইব্রেরির ভিতরে কিন্তু এই এসকিউআরটি নামে ফাংশনটা আছে। ম্যাথ লাইব্রেরিটাকে না আনতাম, এখন যদি আমি প্রোগ্রামটাকে রান করি, এই যে একটা এরর দিল। কি এরর দিল, বলতেছে কি ডিক্লারেশন অফ ফাংশন এসকিউআরটি, এটাকে ইমপ্লিসিট ডিক্লারেশন বলতেছে, অর্থাৎ এই ফাংশনটাকে সে খুঁজে পাচ্ছে না। এই জন্য বলতেছে কি, এই যে ম্যাথ ডট এইচ বলতেছে কি ইনক্লুড, আমাকে ইনক্লুড করতে বলতেছে ম্যাথ ডট এইচ লাইব্রেরি, অথবা প্রোভাইড আর ডিক্লারেশন, অথবা আমাকে নিজে স্কোয়ার রুট ফাংশনটার ডেফিনেশনটা লিখতে বলতেছে। এই জন্য আমি এখানে কি করব, এটা করে দিলাম। এখন যদি আমরা দিই তাহলে কি হবে, প্রথমে বলবে ইন্টারে নাম্বার, ইউজার যে নাম্বারটা দিবে সেটাকে আমরা এন নামক ভেরিয়েবলটার ভিতরে রাখতেছি। তারপরে আমরা জানি স্কোয়ার রুট, এখন ইউজার এমনও হতে পারে এখানে একটা কাজ আমরা করি নেই, ইউজার কিন্তু শুধুমাত্র যে স্কোয়ার রুট বের করতে দেবে তা কিন্তু নাও হতে পারে। ইউজার কিন্তু এমনও হতে পারে যে ইউজার একটা ফ্লোট ভেরিয়েবলেরও রুট বের করতে চায়, তাহলে এফ এল এটি, এবং সেই ভেরিয়েবলটাকে অর্থাৎ ইউজার যদি আমার ফ্লোট ভেরিয়েবলেরও একটা রুট বের করতে চায় সেটা যেন রাইট হয়। সো নাম্বারটা সে ইউজারের কাছ থেকে নিল, ফলে সেটার স্কোয়ার রুটটা বের করে সেই স্কোয়ার রুটটাকে আবার এসআরটি নামক ভেরিয়েবলটার ভিতরে রাখলো, পরবর্তীতে এসআরটিটাকে প্রিন্ট করে দিল। এখন যদি প্রোগ্রামটাকে আমি, এটাকে আমি মিশিয়ে দিলাম, এখন যদি আবার রান করি প্রোগ্রামটাকে, বলতেছে ইন্টার নাম্বার, আমি যে আমার ইয়ে চলে আসছে কত, 5। আমি যদি আবার রান করাই,
আমি যদি প্রিন্ট করাই, আমি যদি দিই এখানে কত, 56, 56 না, আমি যদি দিই এখানে কত, আমরা জানি হচ্ছে 7 7 49, আমি যদি 50 দিই তাহলে 7 পয়েন্ট সামথিং চলে আসছে। ওকে, সো আই থিঙ্ক দিস প্রোগ্রাম ইজ অলসো ওয়ার্কিং ফাইন। দ্য নেক্সট প্রোগ্রাম অ্যান্ড মেবি দ্য লাস্ট প্রোগ্রাম, সংখ্যার ফ্যাক্টোরিয়াল বের করা। তো কোন একটা সংখ্যা বের করার জন্য বেসিক প্রোগ্রামটা আগে লিখে ফেলি। এটা তো না, এখান থেকে কপি করি, ম্যাথটা দরকার নাই এখানে। ওকে, সো ফর এক্সাম্পল ইউজার যদি আমাকে 5 ইনপুট দেয়, আমরা জানি 5 এর ফ্যাক্টোরিয়াল হচ্ছে 2 ইন্টু 1 ইন্টু 2 ইন্টু 3 ইন্টু 4 ইন্টু 5, তাহলে এটাকে করলে কত আসবে, 120 আসবে। তাহলে এই যে 5 একটা নাম্বার যদি দেয় ইউজার, তাহলে আমরা জানি কোন একটা সংখ্যার ফ্যাক্টোরিয়াল মানে হচ্ছে 1 থেকে ওই সংখ্যা পর্যন্ত সবগুলাকে। সো আমি ইউজারের কাছ থেকে একটা ইনপুট নিব এবং সেটা ফ্লোট টাইপের হবে না, এবার এটাকে আমি ইন্ট টাইপের হবে। একটা ইন্টিজার নাম্বার আমি নিলাম, তাহলে এখানে পার্সেন্টেজ ডি করতে হবে এবার। নিলাম এবং আমাকে একটা লুপ চালাবো, আরেকটা করব, আমি আরেকটা ভেরিয়েবল নিব ফ্যাক্টোরিয়াল নামক, যেটাকে ইনিশিয়ালাইজ করব আমি 1 থেকে। 0 থেকে ইনিশিয়ালাইজ করা যাবে না। 0 থেকে ইনিশিয়ালাইজ করলে কি হবে, সবগুলা নাম্বারকে যদি 0 এর সাথে গুণ করি তাহলে উত্তরটা তো 0ই আসবে। ফ্যাক্টোরিয়ালটাকে 1 থেকে আমি শুরু করব এবং i ইজ লেস দেন অর ইকুয়াল টু n পর্যন্ত চলবে এবং i হবে প্লাস প্লাস। এবং প্রত্যেকবার আমি কি করব, আমার ফ্যাক্টোরিয়াল ইকুয়াল টু ফ্যাক্টোরিয়াল ইন্টু এই জিনিসটাকে, যে ফ্যাক্টোরিয়াল ইকুয়াল টু ফ্যাক্টোরিয়াল ইন্টু আই, এই জিনিসটাকে আমি অন্যভাবেও লিখতে পারি। কিভাবে লিখতে পারি, ওই সেম জিনিসকে আমি এভাবে ফ্যাক্টোরিয়াল ইন্টু ইকুয়াল টু আই, ব্যাস একই জিনিস। অর্থাৎ ফ্যাক্টোরিয়াল ইকুয়াল টু ফ্যাক্টোরিয়াল ইন্টু আই যা, ফ্যাক্টোরিয়াল ইন্টু ইকুয়াল টু আইও তা। সো তুমি উপরেরটা লিখলেও এই যেটা আমি কমেন্ট আউট করলাম সেটা লিখলেও কাজ করবে, নিচেরটা লিখলেও কাজ করবে। এবং সবার শেষে আমরা কি করব, প্রিন্ট করব ফ্যাক্টোরিয়াল অফ পার্সেন্টেজ ডি ইজ পার্সেন্টেজ ডি। তাহলে ফ্যাক্টোরিয়াল অফ এন ইজ ফ্যাক্টোরিয়াল। অর্থাৎ প্রথম ফ্যাক্টোরিয়াল, প্রথমে যে পার্সেন্টেজ ডি, এটা দিয়ে আমি ইউজারের কাছ থেকে যে এন নিছি সেটা, আর পরেরটা হচ্ছে ফ্যাক্টোরিয়ালটাকে প্রিন্ট করব। আমি প্রোগ্রামটাকে যদি রান করাই, সেই ইন্টারের নাম্বার যদি আমি ফ্যাক্টোরিয়াল অফ 5 ইজ 120, যদি আমি আরেকটা ইয়ে করি, যদি আমি এখানে 4 দেই, তাহলে 4 দেই তাহলে কত হচ্ছে, ফ্যাক্টোরিয়াল অফ 4 ইজ 24। কারণ 1 থেকে 4 পর্যন্ত আমরা যোগ করি, 1 ইন্টু 2 দ্যাট ইজ 2, 2 ইন্টু 3 দ্যাট ইজ 6, 6 ইন্টু 2 6 ইন্টু 4। সো আই হোপ সবগুলা প্রোগ্রাম আমি করে ফেলেছি এবং আমি এখনই তোমাদেরকে এইখানকার ফাইলগুলো দিয়ে দিচ্ছি, তোমরা এই ফাইলগুলো দেখবা এবং সবগুলা প্রোগ্রাম করবা। আরো ভালো হতো যদি আমার প্যান টেমপ্লেটটা নষ্ট না হতো, তাহলে আমি আর হচ্ছে খাতা কলমে একটু দেখাতে পারতাম, লিখে লিখে দেখাতে পারতাম। বাট এই পর্যন্তই করার। অল দ্য বেস্ট ফর ইউ। I have to stop this video